দর্শক আমন্ত্রণ, দীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। প্রধান খবরের শিরোনাম থাকছে শুরুতেই। বন্যায় বিপর্যস্ত অন্তত ৮টি জেলা, ১৩ জনের প্রাণহানি, পানিবন্দির লাখো মানুষ। স্বস্তি নেই রাজধানীর বাজারে, বন্যার প্রভাবে দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। এবারে পুরো আয়োজন, আর শুরুতেই থাকছে দেশের বন্যা প্রসঙ্গ। ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এর মধ্যে অন্তত ৮টি জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। পানিবন্দী অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। বন্যায় কুমিল্লার ১২৪টি ইউনিয়নের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। গত রাত 11:15টার দিকে বুড়িচং উপজেলার ১৬ নল ইউনিয়নের বুড়বুড়িয়া নামক স্থান দিয়ে বাঁধটি ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম অংশে পানিতে তলিয়ে থাকায় বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বন্যার কবলে পড়ে ফেনীতে রেলপথ ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে চাঁদপুর চট্টগ্রাম রুটে রেলের চলাচল। চট্টগ্রামের ফটিকছড়ি, মিরসরাই, হাটহাজারী সহ প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে ২ লাখের বেশি মানুষ। সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগও বন্ধ রয়েছে। সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার আখাউড়ার ৫টি ইউনিয়নের ৩৬টি গ্রাম, কসবার ৩টি ইউনিয়নের ২৬টি এবং বিজয়নগরের ৪টি গ্রাম পানির নিচে তলিয়ে রয়েছে। রাঙামাটিতে কাঁচালং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভার নিম্নাঞ্চল। আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা। আমি কাজ করে বাসাত কাজ করে আমি ঘরেও ধরে তুললে রাখতে পারতাম না, এমন অবস্থা হয়ে গেছে আমার। 25টা পরিবার যাচ্ছে 2 দিন ধরে পানির অবস্থা, রাস্তার উপরে আছে, তারা মাল সামাল সব কিছু। গত বছর পানি উঠতে মানে সামান্য পানি উঠতে আমরা ভাবছিলাম যে এবার মনে হয় এরকম পানি হবে, তো এই মনে করে আমার মাল সামাল কিছু আনি নাই। আমার জীবনে সব শূন্য ছাড়া হয়ে গেছি আমরা, মানে আমরা একবারে কইলাম ভাইয়া যে বাচ্চার একটা সুতা যে বাইর করে আমি একটা গেঞ্জি বাইর করতে পারছি না ভাইয়া। ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে। এই যে ব্রিজটা দেখতেছেন, ব্রিজটার গোড়াটার মধ্যে এই পানির ধাক্কায় মাটি সরে গেছে, ওয়াল ভেঙে গেছে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা বন্যা পরিস্থিতির খবর জানাবেন। নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাতে রিফাত মির্জা যোগ দিয়েছেন। রিফাত, বন্যা কবলিত এলাকাগুলোতে খাবার সংকট, তীব্র পানির সংকট দেখা দিয়েছে। নিশ্চয়ই সেখানে উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে। সার্বিক পরিস্থিতি কেমন, আবহাওয়া কেমন, সব মিলে বন্যার পরিস্থিতি আমাকে জানাবেন। রুবায়েত, আসলে একটু স্বস্তির তথ্য দিই আপনাকে। গেল 10 দিন ধরে কিন্তু নোয়াখালীতে সূর্যের দেখা না গেলেও কিন্তু আজ সকাল থেকে কিন্তু সূর্যের দেখা পেয়েছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে। তার পাশাপাশি গতকাল রাত থেকে কিন্তু আজ অবধি পর্যন্ত ভারী কোনো বর্ষণ হয়নি, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই কিন্তু কিছুটা পানি নামা শুরু করে দিয়েছে। তবে আসলে লক্ষণীয় বিষয় হচ্ছে নোয়াখালী যেহেতু 9 উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু পানিবন্দী, সেই ক্ষেত্রে কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু তিল ধরানোর ঠাঁই নেই। কারণ আসলে আমি এই মুহূর্তে আছি কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জ, এটি কিন্তু উপকূলীয় অঞ্চল না। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ উপজেলাটি। আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন, এখনো কিন্তু পানি বন্দী হয়ে আছে, পুরো সড়কটি ডুবে আছে। তার পাশাপাশি আসলে যেটি লক্ষণীয় বিষয় হচ্ছে সেটি হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে এখন পর্যন্ত মানে কোনো খাদ্য সহযোগিতা ত্রাণ কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে পৌঁছায়নি। যার কারণে আমরা বিভিন্ন জায়গায় তথ্য নিয়েছি যে স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন, জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে আসলে সেগুলো কিন্তু রাস্তার ধারে বা বিভিন্ন বাজার বা রাস্তা থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে এমনই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তার পাশাপাশি গ্রামের ভিতরে মফস্বলের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি।
পানি, তার পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবেই কিন্তু এখানে যতগুলো আশ্রয় কেন্দ্র বা প্রাথমিক বিদ্যালয় আছে সবখানে কিন্তু মধ্যবয়সী বা শিশু যারা আছে তারা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। তো তারা বলছেন যে অতি সহসয় যারা সামাজিক সংগঠন আছে তারা যদি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে এটি যদি আসলে ডিস্ট্রিবিউশন করে সেক্ষেত্রে কিন্তু সবাই পাবে এই ত্রাণগুলো। তার পাশাপাশি রুবায়েত আরেকটি হৃদয় বিদারক তথ্য হচ্ছে সেটি গতকালকে রাত্রে কিন্তু আমরা 5 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তাদের দাফনের কোনো ব্যবস্থা হয়নি, কারণ সব জায়গায় পানি যেহেতু তারা দাফন করতে পারছেন না। আসলে এটি মানে খুবই হৃদয় বিদারক। এখন পর্যন্ত লাশগুলো কিন্তু বাসায় নিয়ে তারা অপেক্ষা করছেন যদি একটু পানি নামে সেক্ষেত্রে হয়তো বা উপযুক্ত স্থান থেকে কিন্তু তাদেরকে দাফন দিবেন। এছাড়া নোয়াখালীর সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু প্রায় 25 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে, তার পাশাপাশি 500 মেট্রিক টন চালও কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি নোয়াখালীতে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে শুকনো খাবার, চাল, ডাল, তেল, আসলে এগুলো রান্না করে খাওয়ার মতো সেই পরিবেশ আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই। এই সহকর্মী রিফাত মির্জা যোগ দিয়েছিলেন নোয়াখালী থেকে। এবারে কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে সহকর্মী শাকিল মোল্লা যোগ দিয়েছেন। শাকিল, বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আপনার এখানে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে কিনা, একই সঙ্গে বন্যায় যারা দুর্গত তাদের ত্রাণের ব্যাপারে প্রশাসনের তৎপরতা কেমন? জি রোবায়েত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু গতকালকে বন্যার পানিতে প্রায় 2 কিলোমিটার অংশ পানি উঠে গিয়েছিল। আজকে সকালের পর থেকে কিন্তু এই কুমিল্লার 14 গ্রাম অংশে বন্যার পানি কিছুটা কমার ফলে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু বন্যার পানি নেমে গিয়েছে। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু দূরপাল্লার যানবাহন কিন্তু সীমিত করা হয়েছে। একেবারে জরুরি যানবাহন যেগুলো রয়েছে সেগুলো সীমিত আকারে চলাচল করতে আমরা দেখেছি। তবে কুমিল্লার 14 গ্রাম এবং কুমিল্লার গুমতির যে পানি ভারত থেকে নেমে আসা যেই এই ঢলে কুমিল্লায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে, সেই গুমতির পানি কিন্তু দুপুরের পর থেকে কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনও কিন্তু বিপদসীমার প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। অপরদিকে যারা এই বানের পানিতে আটকা পড়েছে তারা কিন্তু অসহায় অবস্থায় আছে। আমি স্থানীয়দের সাথে আজকে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে তারা বাড়িঘর সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গিয়েছে এবং তাদের জন্য যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো তাদের বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ায় কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছে। তারা বলছেন যে আমরা বাড়ি থেকে আসবাবপত্র সহ জরুরি কিছুই সরাতে পারিনি, আমাদের বাড়িঘর রেখে কিছুটা দূরে কেন্দ্রে যাওয়া আমাদের জন্য আসলে সম্ভব নয়, কারণ বাড়ির জন্য তারা আসলে বাড়ি পাহারা দিচ্ছেন। গতকালকে রাতে কিন্তু একটা গুজব আসলে কুমিল্লাবাসী নির্ঘুম রাত কাটিয়েছে যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, এরকম একটি গুজব কিন্তু ছড়িয়ে পড়ে, যে কারণে মানুষ কিন্তু আতঙ্কে তাদের একটু উঁচু স্থানে তাদের বাড়ির এর কাছাকাছি থাকছে। তবে এই মুহূর্তে বানবাসী মানুষের কিন্তু রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেখছি আজকে দুপুরে এবং সকালে এখন অবধি কিন্তু শুকনো খাবার পাশাপাশি রান্না করা খাবার কিন্তু বিতরণ করতে আমরা দেখেছি। তবে 14 গ্রাম সদর এবং তিতাসের বন্যা পরিস্থিতিটা কিছুটা উন্নতি হলেও অপরদিকে গতকালকে রাতে যে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া নামক স্থানে গুমতির প্রতিরক্ষা বাঁধ যেটি ভেঙে নতুন করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এলাকা প্লাবিত হয়েছে, ওই 2 উপজেলার মানুষের কিন্তু চরম বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। তারা আমরা দেখেছি তাদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা যোগ দিয়েছে। তবে নৌকা এবং উদ্ধার সামগ্রী পর্যাপ্ত না থাকার কারণে কিন্তু উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। শাকিল মোল্লা, অসংখ্য ধন্যবাদ। কুমিল্লা থেকে এই সহকর্মী আপডেট জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির। এদিকে হবিগঞ্জে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার মশাজানে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন রিজওয়ানা। দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। উজানের দেশের উপরে যারা উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা
যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায়। তো সেটা এবার প্রতিপালিত হয়নি, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এবারের থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলো সবকটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয়। বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কথা বলেন সার্বিক বন্যা পরিস্থিতি নিয়েও। উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ পূর্বাঞ্চল নদীসমূহের সমতল ধীর গতিতে হ্রাস পাচ্ছে, মানে উন্নতি হচ্ছে, যেটা হ্রাস পাওয়া মানে উন্নতি হওয়া আর কি। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের যে আমরা সব তালিকা পেয়েছি 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। মানুষের একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে, সেটি হলো যে তার নিজস্ব আবাসস্থল ছাড়তে চায় না, কারণ তার পার্সোনাল বিলঙ্গিংস থাকে, এটি ছেড়ে যে একটা যাবে জানে। এমনকি যখন বন্যা শুরু হয়ে গিয়েছে, আমার যেটি অভিজ্ঞতা, তখনও মানে তারা জায়গা ছাড়তে চায় না, যখন একেবারে না ছাড়লে নয় তখন তারা যায়। তো আমরা প্রথম থেকে কাজ শুরু করেছিলাম। আগামী 24 ঘন্টাতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ সময় নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে এক ব্রিফিংয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী একথা জানিয়েছেন। বিগত 24 ঘন্টায় আমরা দেখতে পেয়েছি যে পানি সমতল এই অধিকাংশ পয়েন্টগুলোতেই হ্রাস পেয়েছে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বিগত 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা ধীরগতিতে উন্নতি হচ্ছে। কাঠামোগত যে তথ্যাদি আছে, যথা হচ্ছে উজানে যে বিভিন্ন বাঁধ বা ব্যারেজ বা ইত্যাদি সংক্রান্ত কাঠামোগত যে তথ্যাদি, সেগুলো আসলে আমাদের সাথে বর্তমান এই কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত এটা আদান প্রদান করা হয় না। দেশে এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা হচ্ছে গণত্রাণ। দ্বিতীয় দিনে নগদ অর্থসহ শুকনো খাবার, স্যালাইন ও ওষুধ ত্রাণ হিসেবে দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বার থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি। আগের বাড়তি দামেই বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বেড়েছে বেগুনের দাম, তবে বেশিরভাগ সবজি এখনও 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 250 টাকায়। বন্যার প্রভাবে সামনে সবজিসহ আলু পেঁয়াজের দাম বাড়ার শঙ্কা করছেন বিক্রেতারা। টানা বৃষ্টি আর বন্যায় উদ্বেগ ছুঁয়েছে কাঁচা বাজারেও। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা দরে, আলুর কেজি 55 টাকা, প্রতি কেজি রসুন 200 থেকে 220 টাকা, আদার দাম প্রতি কেজি 260 থেকে 280 টাকা। তবে বন্যার প্রভাবে সামনে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বন্যা বিভিন্ন জায়গায় অনেক জায়গায় কাঁচামাল ক্ষতি হইতেছে, গাড়ি ঠিক মতো ঢুকতে পারতেছে না। জায়গার মাল স্টক করছে, অনেকের চাঙ্গে পানি উঠা পড়ছে। সমস্যাটা হলো এই জায়গা, আর টানা বৃষ্টির কারণে মুকামে মাল কম উঠতেছে। গেল সপ্তাহের মাঝামাঝিতে প্রতি কেজি কাঁচামরিচের দাম উঠেছিল 350 টাকায়। বর্তমানে কেজিতে কমেছে 40 থেকে 60 টাকা। তবে বেড়েছে বেগুনের দাম, প্রকারভেদে কেজি উঠেছে 120 টাকা পর্যন্ত। এই সপ্তাহে 240 টাকা, গত সপ্তাহের তুলনায় কমছে। মাছের দাম বেশি, তরকারির দাম কমে নাই আগের চেয়ে, মোটামুটি একই আছে। স্থিতিশীল বলতে হলো ওই আগের যে দাম আর কি, ওই দামেই আছে, ওইটাও তো বেশি দাম। রাজধানীর কারণ বাজারে ডাল তেল সহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল থাকলেও চিনি ও আটার দাম পর্যায়ক্রমে কমেছে 5 থেকে 7 টাকা। 2 কেজির আটার প্যাকেট আমরা আগে বিক্রি করছি 110, এখন 100 টাকা। এই এক সপ্তাহে 5 টাকা কমেছে। আবার চিনি আসছিল আপনার খোলা চিনি 135, এখন 125-30। মাছের বাজারেও তেমন পরিবর্তন নেই। মৌসুমেও মাঝারি সাইজের ইলিশের কেজি হাঁকা হচ্ছে 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। 1700-1800 টাকার নিচে কোনো ইলিশ নাই। এবারে যে নদীর মাছ বলতেছে 1700 টাকা দাম চাই নদীর মাছ, তাহলে কিভাবে খাবো? আপনার চারিদিক দেওয়ান একটু 2 দিন ধরে পানি বাড়তেছে, বন্যা হইতেছে, পানিটা একটু কমলে আরো দাম কমবে।
সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দামও স্থিতিশীল রয়েছে, কমেছে সোনালী মুরগির দাম। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পুরো অঞ্চলে। আর চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানতে সহকর্মী রুনা আনসারি আমার সঙ্গে যোগ দিয়েছেন। রুনা, গত কয়েকদিন কেমন আবহাওয়া ছিল চট্টগ্রামে? ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বন্যায় যারা দুর্গত হয়েছেন তাদের ত্রাণ তৎপরতায় প্রশাসনের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? রুবায়েত, টানা বৃষ্টি ছিল গত 4 দিন। সে টানা বৃষ্টি, জোয়ারের পানি, এছাড়া চট্টগ্রামে যে হালদা নদীর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ গত রাতে ভেঙে গেছে, যার কারণে চট্টগ্রাম জেলার যে ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী এবং চট্টগ্রামে যে রাঙ্গুনিয়া, এসব জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতির দিকে। গতকাল রাত থেকে খুব বেশি পানির জোয়ার ছিল এবং সেসব জায়গায় আমরা দেখেছি যেহেতু ফেনী এবং নোয়াখালীর বন্যার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ, যার কারণে সবার দৃষ্টি ছিল ফেনী, নোয়াখালীর দিকে। যার কারণে ফটিকছড়ির যে বন্যার যে অবস্থা, সেটা গতকাল পর্যন্ত সবার নজরে ছিল না, কিন্তু গত রাতে যখন হালদার বেড়িবাঁধটা ভেঙে যায়, সেই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই এখানে জোয়ারের পানি বেড়ে যায় এবং এখানকার প্রায় 12,000 পরিবারের মানুষ সবাই পানিবন্দী হয়ে পড়ে। এবং আমরা যেটা দেখেছি গত রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী সেগুলো দেয়া হচ্ছে। সেনাবাহিনী যারা, তারা প্রত্যেকটা জায়গায় তারা এখানে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর থেকে গেছেন এবং কোস্টগার্ড থেকে, নৌবাহিনীর থেকে সবাই কিন্তু ত্রাণ সামগ্রী দিচ্ছেন। তবে একটি বিষয়, যেগুলো দুর্গম এলাকা, হাটহাজারীর যে ফটিকছড়ির যে দুর্গম যে জায়গাগুলো, পাহাড়ি জায়গা, সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী আসলে পৌঁছানো সম্ভব হয় না, যার কারণে স্পিড বোট নিয়ে যারা যাচ্ছে তারা যেতে পারছে, এছাড়া নৌকা নিয়ে যারা গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি। তবে আমরা একটি বিষয় দেখেছি, সেটি হচ্ছে যেহেতু এখানে আজকে দিনে বৃষ্টির পরিমাণটা কম ছিল, যার কারণে পানি কিছুটা যেটি বাড়ার প্রক্রিয়া ছিল গত রাতে, সে পানিটি কিন্তু আর বাড়েনি এবং যে পর্যন্ত আছে সে পর্যন্ত পানিটি রয়েছে। যার কারণে মানুষকে সেখান থেকে সরিয়ে আনার প্রথম দাবি হচ্ছে সেখান থেকে মানুষগুলোকে সরিয়ে আনার জন্য, যেহেতু ত্রাণ সামগ্রী পরে দেওয়া যাবে কিন্তু আগে জীবন বাঁচাতে হবে, যার কারণে তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য ব্যবস্থা করছেন। এবং আমরা একটি বিষয় দেখেছি, প্রত্যন্ত অঞ্চলে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন যারা সংগঠন রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, গাউসিয়া কমিটি থেকে নিয়ে সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, তার যার অবস্থান থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মানুষকে উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েছে। সব মিলিয়ে কিন্তু আসলে এই যে বন্যা পরিস্থিতি, সেটা সবাই একসাথে হয়ে কিন্তু সেটা মোকাবেলার জন্য কাজ করছে। শুধু চট্টগ্রামে ফটিকছড়ি, হাটহাজারী বা রাঙ্গুনিয়া না, আমরা দেখেছি সব জায়গায় কিন্তু সবাই চেষ্টা করছে সকলকে বন্যা থেকে রক্ষা করার জন্য। রুবায়েত, নিশ্চয়ই রুনা আনসারি আপডেট জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির। দর্শক, চট্টগ্রাম থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে সিএসি ভবনের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় আজকের বিক্ষোভ সমাবেশ। এ সময় বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ভারত বিরোধী বিভিন্ন স্লোগানও দিয়েছেন। বিক্ষোভ মিছিল থেকে তারা ভারতীয় বিভিন্ন পণ্য বর্জনেরও আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে কাজে যোগ দেন মাহমুদ জিন্স লিমিটেডের শ্রমিক ও কর্মচারীরা। পরে সকাল 9টার দিকে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন এই শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় দীর্ঘ যানজটের 5.5 ঘন্টা পর ওই মহাসড়কে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে। এদিকে সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। খেলোয়াড়ি ক্যারিয়ারের চেয়ে আব্দুস সালাম মুর্শিদির সংগঠক ক্যারিয়ার দীর্ঘ। টানা 4 বার বাফুফের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হবার পাশাপাশি আরও 3টি গুরুত্বপূর্ণ পদে পার করেন 16 বছর। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর নিজেও পদত্যাগ করেছেন দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে থেকে।
কোনো দুর্নীতি নাই, প্লিজ উইথড্র ইউর ল্যাঙ্গুয়েজ। কোনো দুর্নীতি হয় নাই, ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। না না, আমরা কোনো ব্লেম নেব না, কেন এটা ব্লেম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফাইন্যান্স কমিটির কোনো ব্লেম নাই। এভাবেই দাম্ভিকতা নিয়ে নিজের অবস্থান জোরালো করে রাখতেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষস্থানীয় এই কর্তা। দেশের ফুটবলে 1982 মৌসুমে 27 গোলের রেকর্ড গড়া এই তারকা খেলোয়াড় দুর্নীতিতে করেছেন রেকর্ড। 2008 সাল থেকে 2024 সাল 16 বছরে বাফুফে সিনিয়র সহসভাপতি পদের পাশাপাশি পেশাদার লীগ কমিটি এবং ফিনান্স কমিটির দায়িত্ব পালনকালে ফিফার টাকায় ক্রয় সংক্রান্ত অনিয়মের কারণে সালাম মুর্শিদিকে 13 লাখ টাকা জরিমানা করে বিশ্ব ফুটবলের সংস্থাটি। এই সালাউদ্দিন গং এর টাকা পয়সা হয় নয় ছয় করার পিছনে সালাম মুর্শিদির প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ছিল। সুতরাং সব কিছু মিলেই সালাম মুর্শিদি এখন রাজনৈতিকভাবেই বলেন আর তার যে ইমেজটা ছিল সেটাকে অনেকটাই নষ্ট হয়ে গেছে। সে আর চিন্তা করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমি এই সমস্ত করে আর বিতর্কের মধ্যে থাকতে চাই না। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পাশাপাশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও সালাম মুর্শিদি পদত্যাগের দাবি জোরালো হয়। সালাম মুর্শিদির রিজনটা কি পুরো একটা ব্যক্তিগত কারণেই? এটা আসলে আমি জানি না, এই মুহূর্তে 11 তারা এসেছে করলো, আমার কাছে আমরা কেউ জানি না। না করলে না করে সে ইলেকশন করতো না, সেটা তো কোনো সমস্যা ছিল না। 8 আগস্ট এক বিবৃতিতে সালাম মুর্শিদি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাফুফে। বর্তমানে তার অবস্থান কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এরই সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। বন্যায় বিপর্যস্ত অন্তত 8টি জেলা, 13 জনের প্রাণহানি, পানিবন্দী লাখো মানুষ। স্বস্তি নেই রাজধানীর বাজারে, বন্যার প্রভাবে দাম বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। এই ছিল এখনকার মতো। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।